সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান। সিনা ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। হত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। একই দাবিতে বিএনপির বিক্ষোভ অবস্থান। এক মাস পর আগামী রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা রুটিন প্রকাশ। এবং বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে বিশেষ মার্চ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল 4:15টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদেরকে আদালতে আনার সঙ্গে সঙ্গে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ শাস্তির দাবিতে স্লোগান দেন। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার দেখানো হয়, রাখা হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। আইনজীবীরা বলেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। পল্টন থানার মামলা, একটা মামলায় তিনজন আসামিকে শামসুল হক টুকু, পলক জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক 3 জনকে আজকে পল্টন থানার একটা মামলায়, হত্যা মামলায় তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে। 10 দিনের রিমান্ডে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে। আদালতে নেওয়া হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। সাদিক, গত 19 তারিখে একটি মামলা হয়েছিল। 19 তারিখের ঘটনা পল্টন থানায়, যেটা একটা হত্যাকাণ্ড হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষে একজন যে রিক্সা চালক মারা যায় এবং এর পরদিন যে মামলাটা হয়েছিল, সেই হত্যা মামলায় আজকে কিছুক্ষণ আগে কিন্তু যে সাবেক প্রতিমন্ত্রী ছিল জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার টুকু, শামসুজ্জামান টুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা সৈকত, এই 3 জনকে কিন্তু 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং সেই আদালত শুনানি শেষে 10 দিনই আবেদন মঞ্জুর করেন। এবং যে আবেদনে বলা হয়েছিল যে এই যে ঘটনাটা হয়েছিল, যে হত্যাকাণ্ড, এরকম ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কিন্তু আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে। ছাত্রদের উপরে যে গুলি চালানো হয়েছে, তাদের নির্দেশনা এবং উস্কানিদাতা হিসেবে তাদের কি ভূমিকা ছিল, সেই বিষয়গুলি কিন্তু আরও জানতে এবং আর কারা কারা নির্দেশ দিয়েছিল, এই বিষয়গুলি কিন্তু জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। এবং মামলার এছাড়া আমরা যেটা দেখেছি যে একজন রিক্সা চালকের স্ত্রী ফাতেমা, তিনি কিন্তু যেটা উল্লেখ করেছেন যে তার স্বামী একজন কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, কামাল মিয়া, তিনি রিক্সা চালক। তিনি যখন সন্ধ্যার সময় বের হয় এবং সেই পল্টন এলাকায় ভিআইপি রোডে এখানে গোলাগুলি হয় যে ছাত্রদের সাথে সংঘর্ষে, সেই সময় কিন্তু গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এই ঘটনাটি ছাড়াও কিন্তু আরও অনেক ঘটনা হয়েছিল এবং আইনজীবীরা শুনানিতে বলেছে যে আসলে এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং তার ফলে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এর ফলে এই জুনায়েদ আহমেদ পলক, তার নির্দেশেই এই কাজটি করা হয়েছিল এবং ওপরের কার নির্দেশে এইসব কাজ করেছে এবং সেই বিষয়গুলি জানার জন্য
কিন্তু আজকে রিমান্ডের আবেদন করা হয় এবং সেটা মঞ্জুর হয়েছে। আমরা দেখেছি যে আজকে আদালত প্রাঙ্গণে কিন্তু সাধারণ আইনজীবীর পাশাপাশি উৎসুক জনতাও ছিল, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে যে অপরাধী যারা আছে, যাদেরকে আনা হয়েছিল গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই বিষয়টা উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং সেখানে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মোতায়েন ছিল। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয়। সমন্বয়করা বলেন, প্রতি বিপ্লবের নামে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। শুধু শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালাইছে, তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে। আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। এই অরাজকতা তৈরি যারা করেছে তাদের বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আমরা অবিলম্বে আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা শ্রমিকের, প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। প্রতি বিপ্লবের নামে আওয়ামী লীগ রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে ছাত্র জনতা তার দাঁত ভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাব তার কাছে। তামিম, শাহবাগে ছাত্র জনতার যে গণজমায়েত, সেই গণজমায়েত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শত শত ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছেন যে নিপীড়ন চলেছে, অত্যাচার চলেছে এবং শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে, হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার যে বিচার, সেই বিচারের দাবিতে, সেই দাবিতে তারা স্লোগান তুলছেন, সেই দাবিতে তারা কেউ আবৃত্তি করছেন, দেশাত্মবোধক গান গাচ্ছেন এবং নানাভাবে তাদের পক্ষের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তারা তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী যে সাংস্কৃতিক জোট, সেই বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের যেই কর্মসূচি, সেই কর্মসূচি চলছে এবং কিছুক্ষণ পর পরে আমরা লক্ষ্য করছি যে তাদের যে গান, সেই গান তারা আসলে গাচ্ছেন এবং বলা হচ্ছে যে এই যে গত জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত যে শত শত মানুষকে তারা মেরে ফেলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে, এই সকল মিথ্যা মামলা এবং হত্যাকাণ্ড সহ নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে তারা আসলে স্লোগান তুলছেন এবং গান গাচ্ছেন। এই মুহূর্তে যে দেশের গান, সেই দেশের গান গাওয়া হচ্ছে। আমরা একটু তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনাটা একটু শুনতে চাই। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া
বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ দড়ি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এভাবে কিন্তু তারা তাদের যেই দেশাত্মবোধক গান, সেই দেশাত্মবোধক গান দিয়ে এখানে যারা উপস্থিত আছেন ছাত্র জনতা তাদেরকে উজ্জীবিত করছেন। তাদেরকে এই যে চলমান যে সহিংসতা হয়েছিল দেশে, যে গত জুলাই মাস এবং ৫ আগস্ট পর্যন্ত সহিংসতা হয়েছিল, সেই সহিংসতার পক্ষে তারা মানুষকে একাট্টা করছেন। এবং এখানে রেজিস্ট্যান্স উইক যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মীরা, সেই কর্মীরাও রয়েছেন, ছাত্ররা রয়েছেন, জনতা রয়েছেন। এখানে আশপাশে যারা যে সমস্ত মানুষ পথচারী রয়েছেন তারা থামছেন এবং তাদের যে স্লোগান, তাদের যে দাবি দাওয়া, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পক্ষে তারা আসলে তাদের বক্তব্যের পক্ষে যেই সম্মতি জ্ঞাপন করছেন। অনেকে এখানে সম্মতি জ্ঞাপন করেছেন এবং তারা এখানে আসছেন এবং এই যে গণজামায়াত, সেই গণজামায়াতে তারা সামিল হচ্ছেন। ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে এই যে গণজামায়াত, সেই গণজামায়াত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শুরু হয়েছে এবং এটি আসলে চলবে, সন্ধ্যার পরেও কিন্তু চলবে। এবং সন্ধ্যার পরে আমরা জেনেছি যে এই হত্যাকাণ্ড, অত্যাচার, নিপীড়ন এবং যেই আওয়ামী লীগ সরকারের সময়ে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, অত্যাচার নিপীড়ন করা হয়েছে, সেই নিপীড়নের বিরুদ্ধে তারা মোমবাতি প্রজ্বলন করবেন এই শাহবাগ চত্বরে এবং এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা প্রতিবাদ জানাবেন। এইভাবেই কিন্তু যে কর্মসূচি, সে একের পর এক সেই কর্মসূচি চলতেই থাকবে। আমরা দেখেছি যে এখন যে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট, সেই সাংস্কৃতিক জোটের পরিবেশনা চলছে, পাশাপাশি যে রেজিস্ট্রেশন উইক, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যারা কর্মী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারাও কিন্তু এখানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালাচ্ছেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার হাতে সবশেষ। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। বিক্ষোভ হয়েছে সারা দেশে। আন্দোলনে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সহযোগীদের বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘিরে সারা দেশ আবারও উত্তাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে ফের রাজপথে একজোট শিক্ষার্থীরা। বরিশালে ঘণ্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ নিয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। এ সময় শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ছাত্র জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালানোয় শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় তোলা সহ 4 দফা দাবিতে আন্দোলন করা হয়। হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে রেজিস্ট্যান্স উইক ঘোষণা করা হয়েছে, তারই অংশ হিসেবে আমরা রাজশাহীর 0 পয়েন্টে আমরা এখানে এসে বিক্ষোভ সমাবেশ করছি। কুটচাল করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে 0 পয়েন্টে মিলিত হয়েছি। জিরো ফ্যাসিজম, বাংলাদেশে কোনো ফ্যাসিজম থাকবে না। সারা বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা এবং তার গুন্ডাপান্ডারা, তাদের ফাঁসির দাবিতে ছাত্র সমাজকে মাঠে নেমেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধের দাবিও উত্থাপন করেন আন্দোলনরতরা। এছাড়াও আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের নৈরাজ্য ঠেকাতে সকল শিক্ষার্থী মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। শীঘ্রই 4 দফা দাবির বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। কনক আজাদ, সময় সংবাদ। শিক্ষার্থী হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। একই দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে গুলিস্তান ও মিরপুরে পৃথক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও যুবদল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কপালে গায়ে লাল সবুজের পতাকা, মুহুর্মুহু মিছিল আর স্লোগান নিয়ে গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীত ও ছাত্র অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
বিগত 15 বছরে দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। প্রতিটি হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচারের দাবিতে ছাত্রদল আজকে এখানে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত সরকার বিচারের প্রক্রিয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। খুনি হাসিনা সহ তার যারা দোষরেরা ছিল তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ থাকার জন্য আমরা আজকে সমাবেত হয়েছি। এদিকে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এদিন দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের 1 নম্বর গেট ও গুলিস্তানে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। একই দাবিতে রাজধানীর মিরপুর 1 নম্বর গোল চত্বরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় যুবদল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি চলে যাব তার কাছে। সালেহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ করে আজকে বিএনপি সমাবেশ করছে, যেখানে শেখ হাসিনার বিচারের দাবিতে, অর্থাৎ যে ছাত্র জনতা হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে, যে দায় হুকুমের আসামি হিসাবে শেখ হাসিনাকে এই গণহত্যার দায় নিতে হবে, এই ধরনের অভিযোগ, এই ধরনের দাবি করে তার বিচারের দাবি জানিয়ে তারা মূলত এই সমাবেশটি করছে। এখানে অবস্থান নিয়েছেন। আজকের এই কর্মসূচির নাম দেওয়া হচ্ছে অবস্থান কর্মসূচি। বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, এর মধ্যে বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য সেলিমের রহমান উপস্থিত রয়েছেন, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে তিনি প্রধান হিসেবে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে গত 7 তারিখে তারা এখানে বিজয় মিছিল সমাবেশ করেছিল বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং তারপরে গতকালকে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। আজকে আবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে বিশেষ করে বলা যায় যে গত আন্দোলনে মানে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেখানে যে বৈষম্য, যে বিএনপির যে অবস্থান কর্মসূচি মূলত এখানে যে গত বৈষম্য ছাত্র আন্দোলনে যে ছাত্র জনতা সব শ্রেণী পেশা মানুষ যে নিহত হয়েছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে, এই অভিযোগ করে তারা মূলত আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের যে 2 দিনের অবস্থান কর্মসূচি ছিল সেটা কিন্তু আজকে শেষ দিন, এবং তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত তারা এখান থেকে বলছেন যে পরবর্তী সরকার কেমন হবে এবং এখন তাদের করণীয় কি, এইসব বিষয়গুলো তাদের বক্তব্যে উঠে আসছে। এবং একই সঙ্গে আওয়ামী লীগ শাসন আমলে যে 15 বছর যে শাসন বা শোষণ, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, হত্যা থেকে গুম, সব কিছু কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে এবং তারা সেই বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, যেটি কিন্তু তারা আগেও করেছেন, সেটি কিন্তু তারা আজকেও করছেন। অর্থাৎ 15 বছরের যে আওয়ামী লীগের যে দুঃশাসনের যে সময়টি, সেটিকে তারা আসলে এখানে উত্থাপন করে সাধারণ মানুষকে অবহিত করছেন এবং তার নেতাকর্মীদেরকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে সুন্দরভাবে দেশটাকে কীভাবে গড়া যায় সেই বিষয়ে কিন্তু তারা নির্দেশনা দিচ্ছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পরে যে সারা দেশে বিভিন্ন জায়গায় সহিংসতার যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনা স্থানে অর্থাৎ ধর্মীয় স্থাপনাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটছে, সেই বিষয়গুলিকে
নজরে এনে এবং সেগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা এবং সেই নির্দেশনা মেনেই নেতাকর্মীদেরকে চলতে হবে আগামী দিনগুলোতে, এমনটি তারা কিন্তু বলছেন। এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের নির্দেশনা বা আহ্বান জানাচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নেতা। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির সবশেষ খবর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সকাল থেকে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সড়ক মহাসড়কে অবস্থান নেন তারা। শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিম এ খান। দীর্ঘ 1 যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন এলজিআরডি উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনেরও বিচার চাওয়া হয়েছে। এদিকে হেলিকপ্টার থেকে শিশু জুবায়েতকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। 9 জনের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আসামির তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক র্যাব মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকেও অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জানা যায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তিনি জানান, বর্তমান ট্রাইব্যুনালেই বিচার সম্ভব শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যদের। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। আগামী সপ্তাহেই তাদের কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এ সময় তিনি সংস্থাটির তদন্ত দলের ঢাকা সফরের কথাও জানিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে গোয়েন লুইস জানান, নিজস্ব অধ্যয়নে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। Dr. Yunus and the High Commissioner for Human Rights, Volker Turk, had a call yesterday. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding
but the mandate, the details, how the team will work with the government. চেষ্টা করব যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে, কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করব। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই যতদূর সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা। Chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এদিন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আসলে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চেয়েছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এক মাস পর আগামী রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ জুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। অবশেষে ওয়াসার এমডি পদ থেকে সরে দাঁড়ালেন তাকসিম এ খান। এদিকে ওয়াসার এমডির দীর্ঘ এক যুগের মেয়াদকালে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, রাজধানী সহ দেশের যেসব স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত রয়েছেন সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় বাড়তে থাকে তার মেয়াদ। সবশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো একই পদে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। আর এক যুগেরও বেশি সময় ওয়াসার এমডি হিসেবে দুর্নীতি অনিয়মের এক স্বর্গরাজ্য গড়ে তোলেন তাকসিম। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আর অফিসে আসেননি। বৃহস্পতিবার এক আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। দুপুরে সচিবালয়ে এলজিআরডি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অনুপস্থিত থাকায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার কথা জানান উপদেষ্টা। তাদের অনুপস্থিতিতে কার্যকলাপ স্থবির হয়ে আছে, সেটাকে চলমান করার জন্য প্রাথমিকভাবে তো আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। মেয়র, চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন কেউ নেই, তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে সেখানে কিভাবে আমরা এই পরিস্থিতিটা মোকাবিলা করব। ডেঙ্গুর প্রোগ্রাম চলমানই আছে, যেখানে তো ফান্ডের দরকার ছিল, মানে যা যা করণীয় সেগুলো তারা আবার নতুন করে চালু করবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দেওয়ার কথা জানান এলজিআরডি উপদেষ্টা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই জন্ম ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার 6 সহযোগীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগ রয়েছে, আসাদুজ্জামান খান কামাল ও তার সিন্ডিকেট নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য করতেন, আর সেই টাকা বস্তায় করে পৌঁছে যেত সাবেক এই মন্ত্রীর বাসায়।
একসময় ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। দোর্দণ্ড প্রতাপে নিয়ন্ত্রণ করতেন মাঠ প্রশাসন, গড়ে তোলেন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ অপরাধ সিন্ডিকেট। এমন অভিযোগে এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন কামাল। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগে ৮০ থেকে ২ কোটি টাকা এবং পদায়নে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নিত। তাদের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। এছাড়া ফায়ার সার্ভিসের নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। আর এসব টাকা বস্তায় বা ব্যাগে পৌঁছে যেত আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই টাকা ঝুঁকি এড়াতে বিদেশে পাচার করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। শোকাবহ ১৫ আগস্ট আজ। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে সীমিত পরিসরে নানা আয়োজন করা হয়। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিবসটিতে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলটির সহযোগী সংগঠনগুলোও ফুল দেয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শরীয়তপুরে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে শরীয়তপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জাজিরার টিএনটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে শোক র্যালি বের করে দলটির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। পরে শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এত বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন ও সাধারণ ছুটি চলে আসলেও গত ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে দেয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ৯ দিন পর স্বাভাবিক বেনাপোল স্থলবন্দর, কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু, সহিংসতায় জড়িতদের ধরতে কঠোর নজরদারি। সাত দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে পুরোপুরি চালু হলো রেল সেবা। সকল পরিষেবা চালু হওয়ায় চিরচেনার রূপে ফিরেছে কমলাপুর রেল স্টেশন। ট্রেন সেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও চালু হয়নি আন্তনগর বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস। আগের সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রেল অঙ্গন। প্রায় ১ মাস আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল থেকে নিয়ম মেনে সব কটি ট্রেনই ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। সকাল থেকে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেনের চাকা ঘুরে দুপুর থেকে। দীর্ঘদিন পর ট্রেন সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। এতদিন চলাফেরা করতে ঢাকার দিকে আসতে পারিনি, এখন অনেক সুবিধা। ট্রেনে যে বসছি ১ ঘন্টা লাগে টঙ্গী থেকে আসতে। ট্রেন চালু হয় আমরা এখন খুশি, কারণ হচ্ছে আমাদের যে চলাচলে যে কষ্টটা ছিল সেটা এখন কমে যাবে। বাস ৪০০ টাকার বা ৮০০ টাকা নিত, এখন আর সেই সুবিধা আর বাসগুলোরা পাবে না। এখন ট্রেন চালাতে অনেক সহজলভ্য হয়েছে। সাম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আন্তনগর বুড়িমারি, সিরাজগঞ্জ, জামালপুর ও পারাবত এক্সপ্রেস ট্রেনের চলাচল। তবে অচিরেই এসব ট্রেন লাইনে ফিরবে বলে জানিয়েছে রেল। নতুন পরিকল্পনায় যাত্রী সেবা বাড়িয়ে ঘুরে দাঁড়াবে রেল, এমন প্রত্যাশা যাত্রীদের। অনলাইনে সুন্দর মতো টিকিট পাওয়া যায়। এই নতুন সরকারের কাছে আমাদের এটাই আহ্বান। অতীতে যে দুর্নীতি হয়েছে, অন্তত রেল খাতটা যাতে
একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারে। বাংলাদেশে যেহেতু সব জায়গায় সংস্কার চলতেছে, আমরাও চাই যে রেলের যেন সুন্দর সংস্কার হয়। 27 দিনে শুধু যাত্রী পরিবহনে 100 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে জানিয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন, বৃহস্পতিবার 38 জোড়া ট্রেন দিয়ে ঢাকা থেকে শুরু হয় আন্তনগর ট্রেনের চলাচল। রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং জিআরপি সদস্যগণ রয়েছে, তাদের সাথে মিলেমিশে তারা পরামর্শ করে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছেন। সবাই নতুন এবং দৃঢ় প্রত্যয় নিয়েই নতুনভাবে আবার তাদের কর্মকাজ শুরু করবেন। যাত্রী কল্যাণমূলক রেল সবাই উপহার পাবেন। তবে ভারতের সিদ্ধান্তে এখনো বন্ধ রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচল করে 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। একই অবস্থা অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদও। অচল অবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর। এ সুযোগে 21টি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অনেক অফিসে অগ্নিসংযোগও করা হয়। জনপ্রতিনিধিরা আড়ালে চলে যাওয়ায় স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। মিলছে না কোনো নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে। অনেক ডকুমেন্ট তারা পোড়ায় দিছে, আমাদের কম্পিউটারটা ভাঙচুর করছে। এটা যদি না পাই তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। শুধু নাগরিক সুবিধায় নয়, মেয়রের অনুপস্থিতিতে বন্ধ আছে সিটি কর্পোরেশনের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন কাজ। নাগরিক নেতারা বলছেন, সংকটকালীন সময়ে বিকল্প উপায়ে এসব সেবার ব্যবস্থা করা জরুরি। আইনগতভাবে তারা কিন্তু তাদের অবস্থানে বা পদে অধিষ্ঠ আছে। এখন যেটা আসতেছে না সেটা রাজনৈতিক কারণে। যেখানে সচিব আছে তাকে যতদিন পর্যন্ত না আসে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। অচল অবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত আসার ফলে যদি আসছে, তাহলে আমরা এই যে সাময়িক যে সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে আমরা উত্তরণ হবে বলে আমি বিশ্বাস করি। খুলনা সিটি কর্পোরেশনের 31 জন কাউন্সিলর ও 10 জন নারী কাউন্সিলরের মধ্যে অফিস করছেন মাত্র 3 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির ৭৮তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় দেয়া ভাষণে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এদিকে কলকাতার ঐতিহাসিক রেড রোডে বিশেষ মার্চ পাস্ট প্রদর্শন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নানা বৈচিত্র্যে ঠাসা ১৪০ কোটি মানুষের দেশ ভারত। বৃহস্পতিবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস। সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্যে প্রধান আয়োজন ছিল দিল্লির লাল কেল্লার। বৈশ্বিক জটিল পরিস্থিতির মুখে স্বাভাবিকভাবেই এই আয়োজনে সবার নজর ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। প্রধানমন্ত্রী হিসেবে টানা 11তম ভাষণে মোদী যেমন বলেন নিজের দেশের সংস্কারের কথা, তেমনি কথা বলেন প্রতিবেশী দেশগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। এছাড়া সম্প্রতি কলকাতার একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা যখন গোটা দেশে নারী সুরক্ষার প্রতিবাদে উত্তাল, নরেন্দ্র মোদীও দেশবাসীর সুরে সুর মেলান, বলেন নারী সুরক্ষার কথাও। ऐसे कानूनों को आधुनिक समाज में कोई स्थान नहीं हो सकता है। রাষ্ট্রীয় আয়োজন ছিল কলকাতার ঐতিহাসিক রেড রোডেও। বুধবার রাতে যে রাজ্যের নারীরা রাত দখল শিরোনামে নারী সুরক্ষার দাবিতে পথে নেমেছিলেন, সেই রাজ্যের নারী সুরক্ষায় নারী পুলিশের বিশেষ বাহিনীর মার্চ পাস্ট প্রদর্শন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার খেলার খবর। অন্তর্বর্তীকালীন সরকার বললে যে কোনো সময় পদত্যাগে রাজি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে ক্রীড়া উপদেষ্টা চাইলে গঠনতন্ত্র মেনে কার্যক্রম চালিয়ে যাবেন তারা, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজনের অনুরোধের খবরটি সত্য নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে বাস্তবতা মেনে পিছিয়ে যাচ্ছে বিপিএল ড্রাফট। সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হতে পারে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির দল গঠন প্রক্রিয়া। রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিশেষ করে 24 সদস্যের বোর্ডের একাধিক পরিচালক আত্মগোপনে থাকায় স্থবির কার্যক্রম। এরই মধ্যে নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিসিবিতে হচ্ছে মিছিল। এমন অবস্থায় যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এক দফা দেখাও করেছেন ঢাকায় থাকা 7 পরিচালক। তাদেরই একজন ইফতেখার মিঠু পদত্যাগের বিষয়টি ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। সরকার যেটা চায় সেটার বাইরে যাওয়ার কোনো ইয়ে না। ওনারা যদি চায় যে এই বোর্ড নিয়েই কাজ করবেন তো দ্যাটস ফাইন। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি। সব ডিরেক্টররাই আমাদের কনস্টিটিউশন আমরা আর আইসিসি রেগুলেশনরা করলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। ভারতের একাধিক গণমাধ্যমের খবর, দেশের চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নাকি বিসিসিআইকে আসন্ন নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হতে অনুরোধ করেছে বিসিবি। বিষয়টি মোটেও সত্য নয় বলে জানান এই বোর্ড পরিচালক। বরং বিশ্বকাপ আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছেন না তিনি। আমরা তো প্রস্তাব দেওয়ার কেউ না। দিস ইজ আ আইসিসি ইভেন্ট, উই হ্যাভ দ্য হোস্টিং রাইট। তো লজিস্টিকলি আর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। তবে পিছিয়ে যাচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময়সূচি। আগামী মাসের প্রথম সপ্তাহে তা হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির মুখে হতে পারে শেষ সপ্তাহে। হয়েছে কি, এটার তো কোনো ডিসিশন নিতে পারছি না। এখন আমরা ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করব এই দিক নির্দেশনাটা ওনার থেকে পেলেই এই যে এইসব কাজ যেগুলি পিছিয়ে আছে বা কোনটা ক্যান্সেল করতে হবে কোনটা করব এইগুলি ডিসিশন আমরা নিতে পারবো। তবে বাস্তবতা মেনে মিঠু বলছেন বিসিবির গতিপথ হয়তো নির্ধারণ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যেই। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সংকটের নিরসন চান তিনিও। ক্রিকেট বোর্ড কেমন করে ফাংশন করবে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান। ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। হত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। একই দাবিতে বিএনপির বিক্ষোভ অবস্থান। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।